৪২ দিন পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের। শনিবার থেকে শুরু জরুরি পরিষেবা, সব দাবি না মানলে যোগ দেবেন না হাসপাতালের সাধারণ বিভাগগুলোতে। তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের ৯টি কোম্পানির সম্পদ জব্দের ঘোষণা চীনের। ওয়াশিংটনকে চাপে রাখতেই এমন সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। এবং সংযুক্ত আরব আমিরাতে বাড়ল স্বর্ণের দাম। বিশ্বের সবচেয়ে বড় বাজার দুবাই গোল্ড সুখে ক্রেতার সংকট, আর্থিক ক্ষতির শঙ্কায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ৪২ দিন পর কর্মবিরতির আংশিক তুলে নিলেন ভারতের পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী চিকিৎসকরা এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান। স্থানীয় সময় শুক্রবার বিকেলে একটি মিছিলের মধ্য দিয়ে কর্মবিরতির আংশিক তুলে নেওয়া হবে। এরপর শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দেবেন চিকিৎসকেরা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। ভারতে এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে প্রস্তাবটি। এই নির্বাচনী ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রধান বিরোধী দল কংগ্রেস এমন উদ্যোগকে সংবিধান বিরোধী হিসেবে উল্লেখ করেছে। এরই মধ্যে প্রস্তাবের বিরোধিতা করেছে ভারতের ১৫টি রাজনৈতিক দল। ভারত জুড়ে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে দীর্ঘ কয়েক বছর ধরেই তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এক দেশ এক ভোটের সেই চিন্তা বেগবান হয়। সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। চলতি বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট পেশ করে ওই কমিটি। রিপোর্টে বলা হয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, আইনজীবী, নির্বাচন কমিশন ও সংবিধান বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়েছে। কমিটির কাছে মতামত জানিয়েছিল দেশটির ৪৭টি রাজনৈতিক দল। এর মধ্যে ৩২টি দল পক্ষে ও ১৫টি রাজনৈতিক দল বিপক্ষে মত দেয়। তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হল মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে প্রস্তাবটি। এতে বলা হয়, দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখা ও অর্থ অপচয় ঠেকাতে লোকসভা, বিভিন্ন রাজ্যের বিধানসভা ও পৌরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট একই সঙ্গে করা উচিত। মন্ত্রিসভা সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনেই এই প্রস্তাব বিল আকারে পেশ করা হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই নির্বাচনী ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরো প্রাণবন্ত হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, এটি সংবিধান বিরোধী ও গণতন্ত্রের পরিপন্থী। কংগ্রেস বাদেও তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, এক দেশ এক ভোট নীতি চালু করতে গেলে আগে সংবিধান সংশোধন করা প্রয়োজন। সেজন্য দরকার বিলের পক্ষে ২/৩ সমর্থন। সেই সমর্থন বিজেপি ও তার সহযোগীদের নেই বলেও উল্লেখ করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। তাইওয়ানে অস্ত্র বিক্রি করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ৯টি কোম্পানির সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ের অভ্যন্তরে এসব প্রতিষ্ঠানের যত সম্পদ আছে সেগুলো জব্দের ঘোষণা দেয়। বিশ্লেষকদের ধারণা, তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে ওয়াশিংটনকে চাপ দিতে এই উদ্যোগ নিয়েছে চীন। এই কোম্পানিগুলোর সঙ্গে দেশটির যে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানকে লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দাম বৃদ্ধির কারণে সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ প্রয়োজন না হলে ক্রেতারা স্বর্ণ কিনছেন না বলে জানিয়েছে দুবাই গোল্ড সুখের ব্যবসায়ীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট।
স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বিশ্ববিখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ড সুকে ক্রেতার সংখ্যা অনেকটা কমে গেছে। অতি প্রয়োজন ছাড়া চড়া মূল্য দিয়ে স্বর্ণ কিনতে আগ্রহী না সাধারণ ক্রেতারা। গোল্ড সুকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ক্রেতার সংখ্যাও শতকরা 20 ভাগে নেমে এসেছে, যার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। বাংলাদেশে বর্তমানে এখানে যদি হিসাব করি 1,15,000 টাকা করে ভরি পড়তেছে, যেটা আগে ছিল 1 লাখ, 1,02,000, 3,000, এই বেশি না 15-20 দিন আগেও এরকম ছিল, কিন্তু ইদানিং খুবই হাইস্ট রেঞ্জে চলে গিয়েছে গোল্ডের প্রাইস, যার কারণে এখন সেলটা খুবই কমে গিয়েছে। গত সপ্তাহের প্রাইসটা যদি আপনি কম্পেয়ার করেন, এই পর্যন্ত 10 থেকে 11 দিরহাম বেড়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে গোল্ড ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে 3 শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান। বছরের এই সময়ে স্বর্ণের বাজার রমরমা হতে শুরু করলেও হঠাৎ স্বর্ণের দাম লাগামহীনভাবে বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক হারে বিক্রয় কমে গেছে। গোল্ডের দাম বৃদ্ধির কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারের অস্থিরতা, বিভিন্ন দেশের পারিপার্শ্বিক অবস্থা, যুদ্ধ, সবকিছু মিলিয়ে গোল্ড রেট এখন অনেক হাই, যার কারণে বাজারে অস্থির, আমাদের সেলও অনেক ডাউন হয়ে গেছে। শুক্রবার দুবাইয়ের স্বর্ণের বাজারে 24 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম সর্বোচ্চ দিরহামে 311.75 পয়সা, বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার বেশি পড়ছে। 22 ক্যারেট স্বর্ণের দাম 288.75 পয়সা আর 21 ক্যারেট স্বর্ণের দাম 279.50 পয়সা। বৈশ্বিক সংকট কাটিয়ে না উঠলে এই দাম আরো ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানান ব্যবসায়ীরা। চলতি বছরের শুরুতে দুবাইয়ের স্বর্ণের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছিল 230 দিরহামের মতো। বছরের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করে স্বর্ণের মূল্য ঊর্ধ্বগতি হতে থাকে। সেপ্টেম্বরে এসে স্বর্ণের মূল্য ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে আবহাওয়ার পরিবর্তনে ইউরোপের বেশ কয়েকটি দেশে বেড়েই চলছে বন্যা। ইতালি, পোল্যান্ড এবং হাঙ্গেরির বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে প্রাণহানির পাশাপাশি জনজীবনে বাড়ছে দুর্ভোগ। বলা হচ্ছে ইউরোপের 20 বছরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। জার্মান আবহাওয়াবিদরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় উষ্ণ আবহাওয়াই মধ্য ইউরোপের বন্যার পেছনের অন্যতম কারণ। প্রবল বন্যায় ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি। মানুষজন আটকা পড়ে আছেন বাড়ির ছাদে। তাদের উদ্ধার করতে রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্যায় ভাসছে ইউরোপের দেশ ইতালির বেশ কয়েকটি শহর। এমিলিয়া ও রোমাগনা এলাকায় বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে গোটা শহর। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 1000 বাসিন্দাকে। এখনো চলছে উদ্ধার কাজ। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইতালির উত্তরাঞ্চল। এদিকে দানুবে নদীর পানি বৃদ্ধিতে বন্যায় জর্জরিত হাঙ্গেরির ভেরোস ও কিসমারোস শহর। তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট। স্থানীয় সময় শনিবার নাগাদ নদীর পানি আরও 8.5 মিটার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশটির রাজধানী বুদাপেস্টে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে বন্যা রুখতে এবং ক্ষয়ক্ষতি কমাতে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করছে কিসমারোস শহরের বাসিন্দারা। চলতি বছরে তৃতীয়বারের মতো এই বাঁধ নির্মাণ করছেন তারা। বাঁধ নির্মাণ করে বন্যা রুখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পোল্যান্ডের অধিবাসীরাও। অন্তত 14,000 সেনা মোতায়েন করা হয়েছে বালুর বস্তা দিয়ে শহরের চারদিকে বাঁধ নির্মাণের জন্য। একই সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। বন্যা পূর্ববর্তী এই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আশাবাদী শহরবাসী। গত 20 বছরের ইতিহাসে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার মধ্য ইউরোপ। আবহাওয়াবিদেরা বলছেন, মাত্রাতিরিক্ত গরম এবং ভূমধ্য সাগরের উষ্ণ আবহাওয়াই এমন পরিস্থিতির অন্যতম কারণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 2025 সালে আরও কঠিন হবে কানাডার অভিবাসন নীতি। এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, যারা প্রবেশ করছে তাদের সবাইকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হবে না। সর্বোচ্চ 4,37,000 বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের প্রবেশের অনুমতি দেবে দেশটি। বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপের পর আবারও কঠোর অবস্থানে কানাডা। আগামী বছর সর্বোচ্চ 4,37,000 বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে কানাডায় প্রবেশের অনুমতি দেবে দেশটি। বুধবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। বলেন, যারা কানাডায় আসতে চান চাইলেই আর তা সম্ভব নয়। যারা প্রবেশ করেছেন তাদের সবাইকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হবে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, চলতি বছর 35% কম বিদেশি শিক্ষার্থী নেবে কানাডা। পরের বছর এ সংখ্যা আরও 10% কমে যাবে।
ভৌগোলিক আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা বরাবরই অভিবাসীদের স্বর্গ বলে পরিচিত। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের অবারিত সুযোগ এবং আয়তনের তুলনায় জনসংখ্যার স্বল্পতাই এর প্রধান কারণ। বিগত বছরগুলোতে দেশটির সরকার সবসময় অভিবাসীদের স্বাগত জানিয়েছে, তবে করোনা মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পর বদলে যায় পরিস্থিতি। এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে জোয়ারের মতো আসতে থাকে অভিবাসন প্রত্যাশীরা। তাদের আশ্রয় দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায় কানাডা সরকার। দেশটির আবাসন ও নাগরিক পরিষেবা ব্যবস্থায় সৃষ্টি হয় অসহনীয় চাপ। পরিস্থিতি বদলাতে গেল বছর থেকে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ সীমিত করার পদক্ষেপ নেয় ট্রুডো সরকার। 2023 সালে 5,09,390 জন বিদেশি শিক্ষার্থী কর্মীকে প্রবেশের সুযোগ দেয় কানাডা। দেশটির পরিসংখ্যান অধিদপ্তর জানায় 2024 সালের প্রথম 7 মাসে দেশটিতে প্রবেশ করতে পেরেছেন মাত্র 1,75,920 জন বিদেশি শিক্ষার্থী কর্মী। গত বছরের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত 6.8% অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বিদেশি স্থায়ী কর্মীদের নিয়োগ বিষয়ক যেসব সরকারি প্রকল্প কর্মসূচি ছিল স্থগিত করা হয়েছে সেসবও। এখানেই শেষ নয়, গত এক বছরে কানাডার প্রবৃদ্ধি কমেছে 2%। দেশটির ডানপন্থী এবং অভিবাসন বিরোধী বিভিন্ন দল এজন্য দায়ী করেছেন অভিবাসীদের ঢলকে। এদিকে দেশটির বাসিন্দাদের ওপর অভিবাসীদের চাপ প্রভাব ফেলেছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। সম্প্রতি একটি স্থানীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল পার্টিকে হারিয়েও তার প্রমাণও দিয়েছেন তারা। তাই সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কানাডার সরকার। মৌসুমী সাথী, সময় সংবাদ। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্রাজিলে আবারও সাময়িকভাবে চালু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। গত মাসে দেশটির বিচার বিভাগ এক্সের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরেও স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স চালু হয়ে যায়। পরে দেশের বাসিন্দাদের স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মটিতে ফিরে আসা লক্ষ্য করা যায়। ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এক্সের মুখপাত্র এক বিবৃতিতে জানান, নেটওয়ার্ক প্রোভাইডার পরিবর্তনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে চালু হয়ে যায় এক্স। যদিও এক্সের কর্তৃপক্ষ এই ঘটনাটিকে সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অস্থায়ী বলছেন। ট্রেড ইউনিয়নকে স্বীকৃতি, বেতন ভাতা বৃদ্ধি এবং কর্মস্থলের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের আন্দোলন অব্যাহত আছে। প্রায় 1500 কর্মী বিক্ষোভে অংশ নিচ্ছেন। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। গেল 9 সেপ্টেম্বর থেকে স্যামসাং এর ভারতীয় শাখার কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন। সেই সঙ্গে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের নিজেদের শ্রমিক সংগঠনকে ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দেয়া মূল দাবিগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও তাদের অন্যতম দাবি, কর্মী ও কোম্পানির যে কোনো সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার সুযোগ করে দিতে হবে। ভারতের দিল্লি ও তামিলনাড়ুতে স্যামসাং এর 2টি কারখানা আছে। 2 কোম্পানিতে বর্তমানে কর্মরত আছেন 2000-এর বেশি কর্মী। তাদের মধ্যে প্রায় 1500 কর্মী আন্দোলনে নেমেছেন। ভারতে অবস্থিত স্যামসাং এর 16 বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এদিকে গেল বুধবার সকালে পুলিশ আন্দোলনরত 104 জন কর্মীদের আটক করে, তবে সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ুর সরকার শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রবাসী খালিস্তানপন্থী নেতা পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। সেই সঙ্গে তলব করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে। 21 দিনের মধ্যে তাদের এই সমনের জবাব পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউ ইয়র্ক জেলা আদালত। এদিকে এই মামলা ও অভিযোগকে সম্পূর্ণ পরিকল্পিত হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে মালয়েশিয়ার ইসলামিক সংগঠনের প্রধান নির্বাহী সহ গ্রেফতার করা হয়েছে 19 জনকে। কুয়ালালামপুরের 4টি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
মালয়েশিয়ায় শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে ইসলামিক সংগঠন গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস জিআইএসবি হোল্ডিংসের প্রধান নির্বাহী নাসিরউদ্দিন মোহাম্মদ আলীকে কুয়ালালামপুরের 4টি আবাসিক ভবনে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। সংগঠনটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সহ আরও 18 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাসিরউদ্দিনের 2 স্ত্রী, তার সন্তান এবং প্রয়াত মালয়েশিয়ান ধর্মপ্রচারক আশারি মোহাম্মদের সন্তান রয়েছে। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে জিআইএসবি পরিচালিত বেশ কয়েকটি কেয়ার হোম থেকে 4 শতাধিক শিশুকে উদ্ধার করে মালয়েশিয়া পুলিশ। উদ্ধারকৃতদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জিআইএসবির প্রধান নির্বাহী নাসিরউদ্দিন মোহাম্মদ আলী। মিনি মার্ট থেকে শুরু করে রেস্তোরাঁ ও ভ্রমণ সেবা সহ 20টিরও বেশি দেশে জিআইএসবির ব্যবসা রয়েছে। এর আগে মানি লন্ডারিং, ধর্মীয় অপরাধ সহ নানা অভিযোগে সংগঠনটির 2 শীর্ষ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। শিগগিরই মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শুরু হবে বিএমইটি কার্ড সেবাদান কার্যক্রম। দূতাবাসের এই উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দক্ষিণ এশিয়া তো বটেই, বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। ভারত মহাসাগর বেষ্টিত অপরূপ সুন্দর এই দেশটিতে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মীর বসবাস। কেউ কেউ বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করে দেশটিতে গেলেও বেশিরভাগ প্রবাসী বিএমইটি কার্ড ছাড়াই সেখানে পাড়ি জমিয়েছেন। তারা বঞ্চিত হচ্ছেন বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তবে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন সুবিধাবঞ্চিত প্রবাসীদের জন্য চালু করছে বিএমইটি কার্ড সেবাদান কার্যক্রম। এখন থেকে হাইকমিশন নির্ধারিত ফি $35 মাধ্যমে আবেদনে মিলবে বিএমইটি কার্ড। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কর্মীদের বিএমইটি কার্ড প্রদান করা হয়, যা স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার কার্ড নামেও প্রবাসীদের কাছে পরিচিত। মালদ্বীপে যাওয়ার সময় অনেকেই বিএমইটি কার্ড সংগ্রহ করলেও বেশিরভাগই দেশটিতে যাওয়ার পর প্রয়োজনীয়তা বুঝতে না পেরে তা সংরক্ষণ করেননি। বর্তমানে দূতাবাসের এই সেবা কার্যক্রমে খুশি প্রবাসীরা। একটা ম্যান পাওয়ার করার জন্য একটা কার্ড দিছে, তো এটা পরে আমি দেখলাম এটা অনেকই ভালো, আমার দৃষ্টিতে অনেকই ভালো। এটা করলে খুব ভালো হবে মনে করি, এটা খুব ভালো এবং কি আমার খুব আগ্রহ, এটা আমি করব এবং যারা আছে ইনশাল্লাহ সবাই করবে। বিএমইটি বা স্মার্ট কার্ড মূলত মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ভিসা, মেডিকেল রেকর্ড, ব্যাংকিং তথ্য, প্রবাসীদের চাকরির সত্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যাচাইয়ে কাজে লাগে। তাই মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীকে বিএমইটি কার্ড সংগ্রহ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর। কোনো প্রবাসী ভাই যদি বিপদে পড়েন, অসুস্থ হন, বিভিন্ন সময় কল্যাণ বোর্ড তাকে এই কার্ডের অধীনেই বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে থাকেন। একই সাথে এই কার্ডধারী ব্যক্তিরা বাংলাদেশে এয়ারপোর্টের সন্নিকটে খুব কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে এবং তাদের সন্তানদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। আমরা অনুরোধ করব এই কার্ডটি যাদের নেই তারা যেন দ্রুত এই কার্ডটি সংগ্রহ করেন। বিএমইটি কার্ড সংগ্রহ করে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করারও আহ্বান হাইকমিশনের। সময় সংবাদ, মালদ্বীপ। দ্রুত ই পাসপোর্ট এবং এনআইডি সেবা চালুর দাবি জানিয়েছেন আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য দেশে কার্যক্রম চালু থাকলেও তারা এক্ষেত্রে পিছিয়ে আছেন বলে জানান তারা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশে ই পাসপোর্ট আর এনআইডি সেবা চালু থাকলেও দক্ষিণ আফ্রিকার দূতাবাসে ঠিক তার উল্টো চিত্র। আফ্রিকার দেশগুলোতে বসবাসরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি পাচ্ছেন না এই সুবিধা। চলতি বছরের জানুয়ারি মাসে ই পাসপোর্টের মেশিনারি দক্ষিণ আফ্রিকার দূতাবাসে এসে পৌঁছালেও কক্ষের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমতি না মেলার অজুহাতে শুরু হয়নি কাজ। মাসের পর মাস মেশিনগুলো বাক্সবন্দি থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। দ্রুত এই অবস্থার উত্তরণ চান তারা। সারা বিশ্বের অন্যান্য জায়গায় যে আমাদের প্রবাসী বাংলাদেশ সুবিধাগুলো পায়, আমরা এখানে সাউথ আফ্রিকায় আমরা বঞ্চিত। দীর্ঘদিন যাবৎ আশ্বাস পেয়ে আসছিলাম যে ই পাসপোর্ট পাবো, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমরা অদ্যবধি এর নাগাল পাইনি। এই সরকারের কাছে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই সাউথ আফ্রিকার ই পাসপোর্ট যেন অনতিবিলম্বে আমাদের এটা কার্যকর করা হয়। সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে অনুরোধ জানানো হয়েছে বলে জানান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর কাজী মোহাম্মদ জাকির হোসেন। দ্রুত এই সেবা চালু হবে বলেও আশাবাদী তিনি। আমি অনুরোধ করেছি, যেহেতু এর আগেও
এই দক্ষিণ আফ্রিকা তালিকায় ছিল, বাংলাদেশ মিশন তালিকায় ছিল। সুতরাং পরবর্তী কাজটি যাতে আমাদের এখানে করা হয় সেজন্য আমি আগে উল্লেখ করেছি, অনুরোধ করা হয়েছে। 2020 সালের জরিপ অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। জনপ্রিয় টেলিভিশন শো ফ্রেন্ডসের 30 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হলো নিলামের। জনপ্রিয় এই সিরিজের চরিত্রগুলোর পোশাক ও ব্যবহৃত জিনিস নিলামে তোলা হয়। ফ্রেন্ডস টেলিভিশন শো যেন একটি আবেগের নাম। জনপ্রিয়তার বিচারে পশ্চিমা সিটকম সিরিজের ইতিহাসে যে কয়েকটি টিভি শো এক যুগ পার হওয়ার পরও মানুষের হৃদয়ে গেঁথে আছে, তাদের মধ্যে এই কমেডি সিরিজের অবস্থান প্রথম সারিতেই। 90-এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো ফ্রেন্ডসের 30 বছর পূর্তি উপলক্ষে ভিন্নধর্মী এক নিলামের আয়োজন করা হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। গার্ডিনার জুলিয়ান স্টুডিওতে নিলামে ওঠা জিনিসের মধ্যে দেখা মিলেছে বিখ্যাত সিরিজটির চরিত্রগুলোর বিভিন্ন এপিসোডে পরিধান করা জামাকাপড়। রয়েছে চ্যান্ডলারের সোয়েটার, রসের পরিহিত টি শার্ট, মনিকা ও রেচেলের পরা সোয়েটার, ওভারকোটের মতো পোশাক। নিলামে আরও দেখা যায় এই সিরিজের অন্যতম জনপ্রিয় কমলা রঙের সোফাটিও, যেখানে সব চরিত্রগুলো একসঙ্গে মিলে আড্ডা দিত। সেন্ট্রাল পার্ক কফি শপের সাইনবোর্ড সহ আরও কিছু আইকনিক জিনিসের দেখা মিলেছে বিশেষ এই নিলামে। নিলামে তোলা অনেক পোশাকের দাম এরই মধ্যে কাঙ্ক্ষিত দামকেও ছাড়িয়ে গেছে। সিরিজের ভক্তরা ক্রমাগত বিট করছেন নিলামে পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য। মার্কিন লেখক ও ছোট গল্পকার ডেভিড হপকিনসনের লেখায় ফ্রেন্ডস সিরিজটি 22 সেপ্টেম্বর 1994 থেকে 6 মে 2004 পর্যন্ত এনবিসি চ্যানেলে 10 মৌসুম ধরে সম্প্রচারিত হয়। এটি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে বসবাসকারী 6 বন্ধুর জীবনের গল্প নিয়ে বানানো। 6 বন্ধুর চরিত্রে অভিনয় করেন জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লাব্লাঙ্ক, ডেভিড শুইমার এবং প্রয়াত ম্যাথিউ পেরি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৪৩ দিন পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের। শনিবার থেকে শুরু জরুরি পরিষেবা। সব দাবি না মানলে যোগ দেবেন না হাসপাতালের সাধারণ বিভাগগুলোতে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।